আসসালামু আলাইকুম। বিদ্যার্থীর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। এখন আমরা অষ্টম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের 11 অনুশীলনীর 5 নম্বর অঙ্কটার সমাধান করব। নম্বরে আমাদেরকে বলেছে যে নিচের উপাত্ত সমূহের গড় এবং উপাত্তের আয়তলেখ আঁকো। এখন গড় নির্ণয় করার জন্য অবশ্যই আমাদেরকে FI XI নির্ণয় করতে হবে, কারণ আমরা জানি যে গড় x বার সমান কি FI XI বাই n। এখন প্রথম কাজ হচ্ছে আমাদের সারণী তৈরি করা। এখানে আমাদের বক্স আছে মোট 10টা, তো আমরা 10টা রো তৈরি করে নেব। তো দেখো, গড় নির্ণয়ের জন্য আমরা 10টা রো তৈরি করব, আর কলাম কিন্তু করব 4টা, একটা শ্রেণীব্যাপ্তি, একটা মধ্যমান, একটা গণসংখ্যা, একটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি মধ্যমান আর গণসংখ্যার গুণফল। আগে আমরা 10টা রো তৈরি করে নিই। দশটা হয়ে গেছে, দেখো সোজা তো। প্রথমটা আমাদের শ্রেণীব্যাপ্তি, পরেরটা মধ্যমান, মধ্যমানকে আমরা xi দ্বারা প্রকাশ করব। পরেরটা গণসংখ্যা, গণসংখ্যাকে আমরা fi দ্বারা প্রকাশ করি। তারপরে হচ্ছে মধ্যমান আর গণসংখ্যার গুণফল অর্থাৎ FI XI। দেখো, এখন শুধু বক্সের শ্রেণীব্যাপ্তিটা বসিয়ে নিলে হবে। দেখো, এখানে শ্রেণী ব্যবধান কিন্তু 2 করে। প্রথমটা হচ্ছে 5 থেকে 6, 5 থেকে 6, তারপর 7 থেকে 8, 9 থেকে 10, 11 থেকে 12, 13 থেকে 14, 15 থেকে 16, 17 থেকে 18। এই তো, আমার মনে হয় দুইটা বক্স বেশি আঁকা হয়েছে, আমার আসলে একটা বেশি লাগবে, একটা আমি মুছে দিই। এখন দেখো, মধ্যমান নির্ণয় করতে হবে। মধ্যমান আমরা কিভাবে নির্ণয় করি? শ্রেণীর নিম্ন সীমা আর শ্রেণীর ঊর্ধ্ব সীমা এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিই, অর্থাৎ 5 আর 6 যোগ করে আমরা 2 দিয়ে ভাগ করে দেব। তো 5 আর 6 যোগ করলে কত হবে? 11। 11কে যদি তুমি 2 দিয়ে ভাগ করো তাহলে কত হবে? 5.5। এখন প্রত্যেকটাই এভাবে এই দুটো যোগ করবে, যোগ করে 2 দিয়ে ভাগ করে দিবে। যেহেতু এখানে শ্রেণী ব্যবধান দেখো 2 2 করে, তাহলে এখানে আমি যদি 2 করে অ্যাড করি তাহলে কিন্তু আমার হয়ে যাবে। তাহলে প্রথমটা হচ্ছে 5.5, তারপর এটা হবে তাহলে 7.5, তারপরে হবে 9.5, তারপর হবে 11.5, তারপরে হবে 13.5, তারপরে হবে 15.5, তারপরে হবে 17.5। তুমি এই দুটাকে যদি যোগ করো, যোগ করে 2 দিয়ে ভাগ করলেও এই মানটাই আসবে। আর প্রথমটা যদি তুমি যোগ করে 2 দিয়ে ভাগ করে পরের যতগুলো শ্রেণী ব্যবধান আছে তত যোগ করে করে যদি তুমি নিচের দিকে করতে থাকো তবুও একই হবে। যার কাছে যেটা বেশি সহজ মনে হবে তোমরা সেটাই করবে। তারপরে হচ্ছে আমরা গণসংখ্যাগুলো দেখে দেখে লিখে নিব। তো গণসংখ্যাগুলো দেখো দেয়া আছে, প্রথমে দেয়া আছে 25, তারপরে দেয়া আছে 27, তো আমরা লিখে নিব 25, 27, তারপরে 28, 31, তারপরে 29, তারপরে আবার 28, দেন 22। এই হচ্ছে আমাদের গণসংখ্যা। এখন আমাদের এই যে গণসংখ্যার শ্রেণী মধ্যমান এটা আর এটা, এই দুটো গুণ করে আমরা পাশের বক্সটাতে লিখে দেব। তবে 25 গুণ 5.5 হবে 137.5, 137.5। আবার 27 গুণ 7.5 হবে 202.5, 202.5। ক্যালকুলেটরে গুণগুলো করে নেবে। 28 গুণ 9.5 হবে 266, 266। আচ্ছা, তারপরে 31 গুণ 11.5 হবে 356.5, 356.5। তারপর 29 গুণ 13.5, 391.5, 391.5। 28 গুণ
15.5 434, 434, 22 গুণ 17.5 385, 385। এবার আমাদেরকে এই যে FI XI এই সবগুলো যে বের করলাম এই সবগুলো যোগ করে দিতে হবে। যোগ করব, এই জন্য সামেশন অফ FI XI সমান সবগুলো যদি আমরা যোগ করি তাহলে যোগ করে পাবো 2173, 2173। আর এই যে গণসংখ্যাগুলো, গণসংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়, n এই সবগুলো যদি আমরা যোগ করে দেই তাহলে পাবো 190। তাহলে আমাদের n নির্ণয় হয়ে গেছে এবং FI XI নির্ণয় হয়ে গেছে। তাহলে গড় আমরা খুব সহজেই নির্ণয় করতে পারবো। তাহলে আমরা জানি গড় x বার সমান সামেশন অফ FI XI বাই n। FI XI এর মান কত? 2173 আর n এর মান হচ্ছে 190। তাহলে 2173 ভাগ যদি 190 হয় তাহলে পাবো 11.44, 11.44। দেখো আমাদের কিন্তু গড় নির্ণয় হয়ে গেছে। এখন আমরা আয়তলেখ আঁকবো। এই জন্য আয়তলেখ অঙ্কনের জন্য যে সারণীটা তৈরি করতে হবে সেই সারণীটা আগে প্রস্তুত করে নেব। দেখো আয়তলেখ অঙ্কনের জন্য যে সারণীটা প্রয়োজন আমি লিখে নিয়েছি, যা তোমরা নিচে নিচে লিখবে আবার আয়তলেখ অঙ্কনের জন্য প্রয়োজনীয় সারণী। এখন আমাদের যে আয়তলেখ অঙ্কন করার জন্য যখন আমরা সারণী প্রস্তুত করব আমাদের 3টা কলাম লাগবে, 3টা কলাম। একটা শ্রেণী ব্যাপ্তি আমি এখানে লিখে নিই। প্রথমটা হচ্ছে শ্রেণী ব্যাপ্তি, শ্রেণী ব্যাপ্তি, তারপর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, শ্রেণী ব্যাপ্তি, অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি, তারপরে হচ্ছে গণসংখ্যা। যখনই তুমি আয়তলেখ অঙ্কন করতে যাবে, আয়তলেখ অঙ্কন করার সময় অবশ্যই তুমি এই 3টা কলাম তৈরি করবে। একটা শ্রেণী ব্যাপ্তি, একটি অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি আর একটা হচ্ছে গণসংখ্যা। শ্রেণী ব্যাপ্তিটা আমাদের প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা দেখে দেখে আমরা আগেটার মতো করে লিখে নিব। প্রথমে দেওয়া আছে 5 থেকে 6, 7 থেকে 8, 9 থেকে 10, 11 থেকে 12, 13 থেকে 14, 15 থেকে 16 আর 17 থেকে 18, 17 থেকে 18। এবার অবিচ্ছিন্ন শ্রেণীসীমা নির্ণয় করার সময় আমরা এই যে শ্রেণীর যে নিম্ন সীমা অর্থাৎ 5 থেকে 0.5 বাদ দিব আর পরেরটার সাথে 0.5 যোগ করব। তো 5 থেকে যদি 0.5 তুমি বাদ দাও তাহলে পাবে 4.5 আর 6 এর সাথে যদি তুমি 0.5 যোগ করো তাহলে পাবে 6.5। ঠিক একইভাবে 7 এর থেকে যদি তুমি 0.5 বিয়োগ করো তাহলে পাবে 6.5 আর এটার সাথে যোগ করলে পাবে 8.5। সেম ভাবে এগুলো সবগুলোই হবে 8.5 থেকে 10.5, আবার এটা 10.5 থেকে 12.5, আবার এটা 12.5 থেকে 14.5, আবার 14.5 থেকে 16.5, 16.5 থেকে 18.5। অর্থাৎ আমাদের কাজটা হচ্ছে প্রথমটার থেকে 0.5 বিয়োগ করে দিব এবং পরেরটার সাথে 0.5 যোগ করে দিব। এইভাবে প্রত্যেকটা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আমরা বের করে নিব। তারপর গণসংখ্যাগুলো যেভাবে দেওয়া আছে প্রশ্নে ঠিক একইভাবে আমরা দেখে দেখে গণসংখ্যাগুলো এখানে লিখে নিব। এখন দেখো আমাদের আয়তলেখ অঙ্কন করার জন্য যে সারণীটা প্রস্তুত করার প্রয়োজন ছিল সেটা কিন্তু হয়ে গেছে। এখন আমরা আয়তলেখে এই অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তিটা x অক্ষে বসাবো আর গণসংখ্যাটা আমরা y অক্ষে বসাবো। তো চলো আমরা এটা ছক কাগজে মানগুলো বসিয়ে নিই। ছক কাগজের যে ব্যাখ্যাটা আমাদের দিতে হবে সেটা দেখো আমি লিখে নিয়েছি যে ছক কাগজে x অক্ষে আমরা প্রতি ঘরকে মানে প্রতি 5 ঘরকে 2 একক ধরবো। প্রত্যেকটা 5টা ঘরকে আমরা 2 একক ধরবো, ধরে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বসাবো। অর্থাৎ x অক্ষের দিকে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বসাবো এবং y অক্ষে প্রতি ঘরকে 1 একক ধরে নিয়ে আমরা গণসংখ্যা আয়তলেখ অঙ্কন করব। এবারে x অক্ষের মূল বিন্দু থেকে
4.5 ঘর পর্যন্ত আমরা ভেঙে দিব এবং ভাঙা চিহ্ন দিয়ে আমরা বোঝাবো যে আগের ঘরগুলো বিদ্যমান আছে, আগের ঘরগুলো বিদ্যমান আছে। আচ্ছা, এখন তোমাদেরকে একটা জিনিস খেয়াল করতে হবে যে এক্স অক্ষ বরাবর কিন্তু আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বসাবো। এই অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা বসাবো কিভাবে, দেখো এখানে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা শুরু হয়েছে দেখো এইভাবে 4.4 থেকে 4.5 থেকে এখান থেকে নিয়ে শুরু করব এবং লাস্টে 16.5 লেখার পরে এইদিকে চলে যাব। হ্যাঁ, ডান দিকে চলে যাব 16.5 থেকে 18.5, অর্থাৎ এইখান থেকে শুরু করে এই লম্বা ভাবে আমরা সবগুলো মান বসিয়ে লাস্টে লিখবো কি 18 এখান থেকে এই পাশে আসবো 18.5। তো চলো যেভাবে আমি লিখেছি ব্যাখ্যাটা সেভাবে আমরা ছক কাগজে মানগুলো স্থাপন করে নেই। এবারে ছক কাগজে আমরা প্রথম যে 5টা ঘর আছে এই 5টা ঘরে আমরা ভাঙা চিহ্ন দিয়ে বোঝাবো যে আগের ঘরগুলো বিদ্যমান আছে। এবং প্রথমে আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীসীমা প্রথমে ছিল 4.5, তাহলে আমি এখানে লিখে নেব 4.5। দেখো তোমাদের বোঝানোর জন্য কিন্তু আমি কলম ব্যবহার করছি, তোমরা কিন্তু অবশ্যই পেন্সিল ব্যবহার করবে, গ্রাফ পেপারে অবশ্যই পেন্সিল ব্যবহার করবে, লেখাটা যাতে স্পষ্ট এখানে বোঝা যায় সেজন্য আমি কলম ব্যবহার করছি। তারপরে হচ্ছে 6.5, তারপরে হচ্ছে 8.5, তারপর 10.5, তারপর 12.5, তারপর 14.5, তারপর 16.5, 18.5, তারপরে 18.5 পর্যন্ত আছে আমাদের 16.5, তারপর আমরা ডান দিকে ঘুরে যাব, ঘুরে গিয়ে 18.5 পর্যন্তই হবে। এবারে দেখো, এবার আমরা যেহেতু গণসংখ্যাকে প্রতি এক ঘর সমান একক ধরেছি, তাহলে ওপরে এখান থেকে এখানে আমরা 5 নির্ণয় করি। 5টা ঘর আছে, এখান থেকে এখানে হচ্ছে 10, এখান থেকে এখানে 15, তারপর 20, ও এখানে 15 হতো, এখানে 20, এখানে 25, এখানে 30, এখানে 35। আমরা এই পর্যন্তই যাচ্ছি, যেহেতু আমাদের সর্বোচ্চ গণসংখ্যা হচ্ছে 31, আমরা 35 পর্যন্ত নিলাম। এখন শুধু মানগুলো আমরা বসিয়ে দিলেই হলো। যখন 4.5 ছিল, অর্থাৎ যে ঘরে 4.5 ছিল ওই সোজাসুজি আমরা দেখব গণসংখ্যা কত ছিল। প্রশ্নেও দেখো দেয়া আছে প্রথম ঘরে গণসংখ্যা হচ্ছে 25, তাহলে প্রথম ঘরটায় আমরা হাত দিব এবং 25, তাহলে উপর থেকে এই 25 ঘর উপরে আমরা উঠে চিহ্ন দিব, ফোঁটা দিয়ে দিব একটা। তারপরে 6.5 যখন ছিল তখন ছিল 27, তাহলে এই পর্যন্ত 25, 26, 27, হ্যাঁ এই যে চিহ্ন দিয়ে দিলাম। তারপরে হচ্ছে 8.5 তখন কত ছিল 28, তাহলে এইখান থেকে হচ্ছে 25, 26, 27, এখানে হচ্ছে 28। তারপরে হচ্ছে 10.5 যখন ছিল তখন হচ্ছে ছিল 31, তাহলে এখানে হচ্ছে 25, 31, এই হচ্ছে 31, একটু বাইরে চলে গেছে, এটা হচ্ছে 31। তারপরে 12.5 যখন ছিল তখন ছিল 29, 12.5 যখন ছিল তখন ছিল 29, তাহলে এই হচ্ছে 30, তাহলে এক ঘর নিচে এই হচ্ছে 29, এই হচ্ছে 29। তারপরেটা দেখো, যখন 14.5 ছিল তখন ছিল 28, পরের ঘরটাতে এই ঘরটাতে যখন ছিল তখন ছিল 28, এখানে হচ্ছে 15, 20, 25, 26, 27, এই হচ্ছে 28। পরের ঘরটায় যখন ছিল মানে 16.5 তখন ছিল 22, তাহলে 5, 10, 15, 20, তারপরে 21, 22। খেয়াল করো লাস্টের ঘরটা হচ্ছে এইটা 16.5 যখন ছিল তখন 22 হবে, তাহলে এই হচ্ছে 20, 20, 21, 22 এভাবে হবে। আমি ভুলে এই ঘরে দিয়েছি, এটা হবে না কিন্তু এই ঘরে হবে।
এই পর্যন্তই আমাদের মান ছিল, হ্যাঁ 16.5 পর্যন্ত মান ছিল, তারপর 18.5, তারপরে আর আমি মান নিয়ে নিই, তারপরে আর মান নিয়ে নিই অতিরিক্ত। এবার দেখো প্রত্যেকটা বিন্দু থেকে এক্স অক্ষের উপরে আমরা লম্ব টেনে নেব, অর্থাৎ সোজা করে একটা দাগ দিয়ে দেব। একটু তোমরা স্কেল দিয়ে করবে, তাহলে একদম সুন্দরভাবে সোজা হবে। আমি একটু ধরে দাগ দিয়ে নিচ্ছি। প্রত্যেকটা ঘরের উপরে আমরা এইভাবে লম্বভাবে দাগ দিয়ে নিব না। দেখো আমি এক্স অক্ষের উপরে প্রত্যেকটা স্কেল ধরে ধরে লম্বভাবে দাগ দিয়ে দিচ্ছি। পরের কাজ হচ্ছে প্রত্যেকটা ঘরকে আমার ডান পাশে প্রত্যেকটা ঘরকে এই বিন্দুটা থেকে পরের ঘর পর্যন্ত ডান দিকে টেনে দেওয়া। তাহলে এখান থেকে এই যে পরের ঘর ডান দিকে টেনে দিলাম, এটা থেকে পরের ঘর এদিকে ডান দিকে টেনে দিলাম, আবার এটা এই বিন্দু থেকে ডান দিকে টেনে দিব, আবার এই বিন্দু থেকে আবার ডান দিকে টেনে দেব, পরের ঘর আবার এই বিন্দু থেকে আবার ডান দিকে, আবার এই বিন্দু থেকে কি হবে ডান দিকে, এই বিন্দু থেকে ডান দিকে। এখন সবগুলো ডান দিকে দেওয়ার পরে দেখো এই বক্স, এইটা এখানে একটা বক্স হয়েছে, এখানে একটা হয়েছে, এখানে একটা হয়েছে, কিন্তু এখানে কিন্তু ফাঁকা থেকে গেছে। যেটুকু ফাঁকা থেকে গেছে সেটা দেখো আমি যেভাবে মিলিয়ে দিচ্ছি, এভাবে কিন্তু মিলিয়ে দিবে। যেটুকু ফাঁকা থেকে গেছে সেটুকু কিন্তু আমাদেরকে মিলিয়ে দিতে হবে, নাহলে কিন্তু আয়তলেখ হবে না, হ্যাঁ মিলিয়ে দিতে হবে। এভাবে মিলিয়ে দিই, যেটুকু ফাঁকা থেকে যাচ্ছে সেটুকু মিলিয়ে দেবো। তাহলে পরের ঘরে তো এই পর্যন্ত ফাঁকা থেকে যাচ্ছে, তাই না? তাহলে এই পুরোটা আমরা স্কেল দিয়ে ধরে পুরোটাই আমরা মিলিয়ে দেবো। দেখো আয়তলেখগুলো অঙ্কন করা হয়ে গেছে। এখন অবশ্যই তোমরা পেন্সিল দিয়ে করবে, আর পেন্সিল দিয়ে করার সময় তোমরা কিন্তু এই ভেতরটা ব্লক করে দিবে। আমি এখানে মার্কার দিয়ে করে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে প্রত্যেকটা ঘর এই যে এইভাবে পেন্সিলটা একটু আড়ভাবে ফেলবে, ফেলে এইভাবে প্রত্যেকটা ঘর তোমরা এইভাবে ব্লক করে সুন্দর করে কালার করে দিবে পেন্সিল দিয়ে। যেন খেয়াল করবে যেন বাহিরে না আসে, ভেতরেই থাকে। বাইরে চলে আসলে সেটা কিন্তু হবে না, দেখতে খারাপ লাগবে। এভাবে প্রত্যেকটা ঘর এভাবে আমি এইভাবে মার্কার দিচ্ছি, তোমরা এভাবে পেন্সিল দিয়ে প্রত্যেকটা ঘর সুন্দর করে আমি একটু বোঝানোর ট্রাই করলাম আর কি। এভাবে প্রত্যেকটা ঘর তোমরা বক্সে বসিয়ে নেবে, তাহলে কিন্তু আয়তলেখটা অঙ্কন হয়ে যাবে, তাহলেই হয়ে যাবে। তোমরা যখন পেন্সিল দিয়ে করবে না এই বিষয়টা, তখন কিন্তু আরো সুন্দর লাগবে দেখতে, এরকম লাগবে না। পেন্সিল দিয়ে করলে দেখতে সুন্দর লাগবে। তো এই হচ্ছে আমাদের আয়তলেখ অঙ্কন। তো চলো আমরা তোমাদের ব্যাখ্যাটা আর একটাবার দেখিয়ে দিই, তারপরে তাহলে তোমরা লিখতে পারবে। তাহলে দেখো ছক কাগজে আমরা ব্যাখ্যাটা এভাবে লিখবো যে ছক কাগজে এক্স অক্ষে প্রতি 5 ঘর সমান 2 একক ধরে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা ও ওয়াই অক্ষে প্রতি 1 ঘর সমান 1 একক ধরে গণসংখ্যা নিয়ে আয়তলেখ অঙ্কন করা হলো। এক্স অক্ষে মূল বিন্দু থেকে 4.5 ঘর পর্যন্ত ভাঙা চিহ্ন দিয়ে আগের ঘরগুলো বিদ্যমান বোঝানো হয়েছে। এভাবে আমরা ব্যাখ্যাটা কমপ্লিট করে নেব। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।